হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। ময়ূরাক্ষী উপন্যাসের ৭ম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। আমার সঙ্গে রওনা হলাম। গন্তব্য ময়মনসিংহের হিরণপুর। আমার বাবা অনেকবারই বলেছে আমার মামারা পিশাচ শ্রেণীর, কাজেই তাদের সম্পর্কে আগে থেকে একটা ধারণা মনের মধ্যে ছিল। আমি বড় মামা এবং অন্য দুই মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না। মামার বাড়ি উপস্থিত হবার তৃতীয় দিনের একটা ঘটনার কথা বলি। এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে। বড় মামার বাড়িতে 3টা বিড়াল ছিল। এরা খুবই উপদ্রব করত। বড় মামার নির্দেশে বিড়াল 3টাকে ধরা হলো। তিনি বললেন, হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহর নামে এদের জবেহ করা যায়, তাতে দোষ হয় না। দেখি বড় ছুরিটা বার করো। এই কাজ তো আর কেউ করবে না, আমাকেই করতে হবে। উপায় কি? মামা নিজেই উঠানে 3টা বিড়ালকে জবাই করলেন। এর মধ্যে একটা ছিল গর্ভবতী। ওই বাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। 3 মামা একসঙ্গে স্কুল ঘরের মতো লম্বা একটি টিনের ঘরে থাকতেন। পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল। তাদের জগৎ ছিল ভিন্ন। একসঙ্গে পুকুরে ঝাঁপ দেয়া, একসঙ্গে সন্ধ্যাবেলা পড়তে বসা, একসঙ্গে স্কুলে যাওয়া, জাম্বুরা দিয়ে ফুটবল খেলা, গোল্লা ছুট খেলা, খাওয়াও হতো একসঙ্গে। এক মামি ভাত দিয়ে যাচ্ছেন আর এক মামি দিচ্ছেন 1 হাতা করে তরকারি, 2 হাতা ডাল। চামচে যা উঠে আসে তাই। কেউ বলতে পারবে না আমাকে এটা দাও ওটা দাও, বললেই চামচের বাড়ি। আমাদের মধ্যে মারামারি লেগেই ছিল। এ ওকে মারছে, সে তাকে মারছে। সেসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না। নালিশ দেয় বিপদ আছে। একজন নালিশ দিল, কার বিরুদ্ধে নালিশ, কী সমাচার ভালো মতো শোনাই হলো না। হাতের কাছে যে কয়েকজনকে পাওয়া গেল, পিটিয়ে লাশ বানিয়ে ফেলা হলো। সত্যিকার অপরাধী হয়তো শাস্তিও পেল না। আমি এই বিশাল দলের সঙ্গে অবলীলায় মিশে গেলাম। সীমাহীন স্বাধীনতা, যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না। আমরা কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথা ঘামাতো না। একজনের হয়তো জ্বর হয়েছে, সে বিছানায় শুয়ে কুঁকু করছে, কেউ ফিরে তাকাচ্ছে না। নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই। মাসে একবার নাপিত এসে সবকটা ছেলের মাথা প্রায় মুড়িয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে। কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নেই। এর ওরটা পড়ছে, ও তারটা পড়ছে। মামাদের বাড়ি থেকেই আমি ম্যাট্রিক পাশ করি। যে বছর ম্যাট্রিক পাশ করি, বড় মামা সেই বছরই মারা যান। তার শত্রুর অভাব ছিল না। বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু। এক অন্ধকার বৃষ্টির রাতে একজন কেউ মাছ মারবার কোঁচ দিয়ে বড় মামাকে গেঁথে ফেলে। বিশাল কোঁচ। মামার পেট এফোড় ওফোড় হয়ে যায়। কোঁচের খানিকটা পিঠ ছেঁদা করে বের হয়ে থাকে। উঠানের চাটাই পেতে মামাকে শুইয়ে রাখা হয়। দৃশ্য দেখবার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ে। তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ির ব্যবস্থা হলো। মামা ঠান্ডা গলায় বললেন, এতক্ষণ বাঁচব না, তোমরা আমাকে থানায় নিয়ে যাও। মরার আগে আমি কারা এই কাজ করেছে বলে যেতে চাই। মামা কাউকেই দেখেননি, তবু তিনি মৃত্যুর আগে থানায় ওসির কাছে 4 জনের নাম বললেন। তিনি বললেন তার হাতে টর্চ ছিল, তিনি টর্চ ফেলে ফেলে এদের দেখেছেন। ওসি সাহেব মামার দেওয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন, ভাই সাহেব, এই কাজটা করবেন না। ডেথ বেড কনফেশন খুব শক্ত জিনিস। শুধুমাত্র এর উপরই কোর্ট রায় দিয়ে দেবে। নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন। এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে। মামা বললেন, যা বলছি সবই সত্যি। কোরআন মজিদ আনেন, আমি মজিদে হাত দিয়া বলি। ওসি সাহেব বললেন, তার দরকার হবে না, নিন এখানে সই করুন, এটা আপনার জবানবন্দি। মামা সই করলেন। মারা গেলেন থানাতেই। মরবার আগে মেজো মামাকে কানে কানে বললেন, এক ধাক্কায় 4 শত্রু শেষ। কাজটা মন্দ হয় নাই। 4 শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন। তবে মৃত্যুর আগে আগে মৌলানা ডাকিয়ে তওবা করলেন। তাকে খুব আনন্দিত মনে হলো। বড় মামি ব্যাকুল হয়ে কাঁদছিলেন। তাকে ডেকে বললেন, তওবা করে ফেলেছি, এখন আর চিন্তা নাই, সব পাপ মাফ হয়ে গেল, সরাসরি বেহেশতে দাখিল হব। খামাখা কান্দো কেন? তওবা সময় মতো করতে না পারলেও অসুবিধা ছিল।
আল্লাহ পাকের অসীম দয়া, সময় পাওয়া গেছে। কান্দাকাটি না করে আমার কানের কাছে দরুদ পড়ো, কোরআন মজিদ পাঠ করো। মামার মৃত্যুর পর আমি ঢাকায় চলে এলাম। নতুন জীবন শুরু হলো বড় ফুফুর সঙ্গে। প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি বড় ফুপু। পাশের বিছানা খালি, বাদল নেই। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছা করে তা হচ্ছে কটা বাজে। বড় ফুপুকে এই প্রশ্ন করব কি না ভাবছি। তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি? মানুষকে মুখ দেখাতে পারবো না রে। আমি বিছানায় বসতে বসতে বললাম, মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল, তারপর আর রাতে ফিরে যায়নি, তাই তো? তুই জানলি কী করে? অনুমান করছি। আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলে আর রিনকি। ছেলে নাকি রাতে তোর ফুপার অসুখের খবর পেয়ে এসেছিল, ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি। আর ওই বদ মেয়ে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। বলো কি? আমার তো হাত ঘামছে। কীরকম বদ মেয়ে চিন্তা করে দেখ। মেয়ের কত বড় সাহস। ওই ছেলে এসেছে ভালো কথা, আমাকে তো খবরটা দিবি। আমি গম্ভীর গলায় বললাম, ওই ছেলেরই বা কেমন আক্কেল? রাত দুপুরে এলো কি জন্য? হ্যাঁ, দেখ না কাণ্ড। বিয়ে হয়নি কিছু না, শুধু বিয়ের কথা হয়েছে। এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে? রাত কি চলে গেছে নাকি? খুবই সত্য কথা। এখন ধরো কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায়, তারপর আমি মুখ দেখাবো কি করে? আমি এক্ষুনি নিচে যাচ্ছি ফুপু। ওই ফাজিল ছেলের গালে ঠাস করে একটা চড় মারব। তারপর দ্বিতীয় চড় রিনকির গালে। মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থ হয় না। তুই সবসময় অদ্ভুত কথাবার্তা বলিস কেন? ওই ছেলের গালে তুই চড় মারতে পারবি? কেন পারবো না? যে ছেলে দুদিন পর এ বাড়ির জামাই হচ্ছে, তার গালে তুই চড় মারতে চাস? তোর কাছে এলাম একটা পরামর্শের জন্য। আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেবো? কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক। তারপর ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক। আসল অনুষ্ঠান পরে হবে, বিয়েটা হয়ে যাক। ফুপু নিঃশ্বাস ফেললেন। মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি। ওরা আবার ভাববে না তো আমি চাপ দিচ্ছি? চাপাচাপির কি আছে? ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের তো সাইজ। বিয়ে যে দিচ্ছি এতেই তো তার ধন্য হওয়া উচিত। তার তিন পুরুষের ভাগ্য যে আমরা। খুব বিরক্ত স্বরে বললেন, ছেলে এমন কি খারাপ? খারাপ তো তা বলছি না, একটু শর্ট। তা পুরুষ মানুষের শর্টে কিছু আসে যায় না। পুরুষ হচ্ছে সোনার চামচ। সোনার চামচ বাঁকাও ভালো। আজই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে দেখি কথা বলে? আমার ধারণা হবে। তোর কথা তো সবসময় আবার মিলে যায়। একটু দেখ কথা বলে। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুফু বললেন, বাদল ভোরবেলায় ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে। আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হিমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে। অবশ্যই, বলে ফেলো। রিনকির খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখায় সেটা দেখবে। দুদিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, দুদিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না। মানে কথার কথা বলছি, ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায়, তাহলে আজ রাতের ট্রেনে রিনকিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতাটা শেষ করে রাখা আর কি। পরে একটা রিসিপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকের আত্মীয় স্বজনরা, ওদের আমি ম্যানেজ করব। আপনি শুধু এদের বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করান। মানে রিনকি বেচারির দীর্ঘদিনের শখ, ওর জন্যই খারাপ লাগছে। না না, তা তো বটেই। দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেটানোই উচিত। রাতের টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস, বার্থ রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই। তাহলে তুমি বরং ওইটাই দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দে ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিনকি আমাকে বলেছিল হিমু ভাইকে বললে উনি ম্যানেজ করে দিবেন। আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কী নিয়ে গল্প করলে সারা রাত? গল্প আর কী করব বলুন। রিনকি এমন অভিমানী, কিছু বললেই তার চোখে পানি এসে যায়। সুপার সেনসিটিভ মেয়ে। কথায় কথায় একসময় বলেছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল। এতেই রিনকি কেঁদে অস্থির। আমাকে বলছে আর কোনো দিন যদি আমি ওই মেয়ের নাম মুখে আনি, সে নাকি সুইসাইড করবে। এরকম মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে, দুশ্চিন্তা লাগছে হিমু ভাই।
ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেও চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায়ই সে হেনার কথা বলে রিনকিকে কাঁদাবে, কাঁদিয়ে আনন্দ পাবে, রিনকিও কেঁদে আনন্দ পাবে। ওদের এখন আনন্দেরই সময়। আমি বললাম, কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো। তার চেয়ে যা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা। আমি ফুফা ফুফুকে রাজি করাচ্ছি। রাজি হয়েছে কিনা জেনে গেলে ভালো হতো না হিমু ভাই? আমি ভবিষ্যৎ বলতে পারি, তুমি কি এটা জানো না? জানি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছ। অসম্ভব সুন্দর জ্যোৎস্না হয়েছে, সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে, আর আমরা কি? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আমি এবং বাদল ওদের 11টার ট্রেনে তুলে দিতে এলাম। ফুফা ফুফু এলেন না, ফুফার শরীর খারাপ করেছে। ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিনকি বলল, হিমু ভাই, আমার কেমন জানি ভয় ভয় করছে। কিসের ভয়? এত আনন্দ লাগছে, আনন্দের পরই তো কষ্ট আসে। যদি খুব কষ্ট আসে? কষ্ট আসবে না, তোদের জীবন হবে আনন্দময়। তোদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি। এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না। তুমি কি যে পাগলের মতো কথা বলো মাঝে মাঝে। কিসের নদী? একটা আছে নদী, আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দিই, অন্য কাউকে দিই না। তুই আমার অতি প্রিয় একজন, যদিও খানিকটা বোকা, তবু প্রিয়। তুমি একটা পাগল, তোমার চিকিৎসা হওয়া দরকার। ট্রেন নড়ে উঠল। আমি জানালার সঙ্গে সঙ্গে এগুতে লাগলাম। রিনকির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে। রিনকির চোখে এখন জল, সে কাঁদছে। আমি মনে মনে বললাম, হে ঈশ্বর, এই কান্নাই রিনকির নামের মেয়েটির জীবনের শেষ কান্না হোক। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্ব আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।